এই মাদকটা, সন্ত্রাস, ছিনতাই, চাঁদাবাজি এগুলো যদি আসে, পরিবর্তন যে দলই করুক সেই দলকে আমি সমর্থন করবো। বিএনপি করলে ভালো হয়। যারাই আসুক, যে চাঁদাবাজি এগুলো বন্ধ, দুর্নীতি মুক্ত পাশাপাশি ইনসাফের একটা বাংলাদেশ গঠন করার জন্য যে প্রার্থী কাজ করবে তাকে আমরা সাপোর্ট করি। সব সরকারকে দেখছি আমরা, এখন জামাতকে আমরা চাই। রাজপথ থেকে অলিগলি, পাড়া মহল্লার সব জায়গায় নির্বাচনী উত্তাপ এখন তুঙ্গে। আর এই নির্বাচনকে ঘিরেই জনমনে তৈরি হয়েছে নানান প্রশ্ন, যে প্রশ্নগুলো হয়তো সাহস করে কিংবা কাছে পাচ্ছেন না, সেভাবে করা হয়নি কখনো। সেই প্রশ্নগুলোই তুলে ধরব আমি আরিফুল ইসলাম আরিফ, এবং আপনারা দেখছেন চ্যানেল এসের মেগা নির্বাচনী প্রোগ্রাম ভোটের মাঠে জনতার কথায়। আর জনতার সেই প্রশ্ন নিয়ে হাজির হয়েছে আজ ঢাকা ৯ আসনে, এবং আমার সাথে আছেন জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী জনাব কবির আহমেদ। আমরা তার কাছে জানতে চাইব জনগণের প্রশ্নের উত্তরগুলো তার কাছ থেকে নিব, এবং ঢাকা ৯ আসন সম্পর্কে জানবো তার কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমবারের মতো সংসদ সদস্য পদপ্রার্থী, এই অনুভূতির জায়গাটা আগে একটু জানতে চাইব। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, আমি প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনের জন্য কার্যকরীভাবে মনোনীত হয়েছি। আমার দল বাংলাদেশ জামাত ইসলামীতে কেউ প্রার্থী হতে পারে না। আমি প্রার্থী হতে চাইনি, কোনো দরখাস্ত করিনি, দল থেকে কোনো নমিনেশন কিনিনি। আমার দল রুট লেভেল পর্যন্ত জনগণের সাথে, আমার দলের কর্মী নেতাদের সাথে পরামর্শ করে কেন্দ্রর পক্ষ থেকে আমাদের আসন ভিত্তিক মনোনয়ন দেওয়া হয়। সেই হিসাবে আমি এবার প্রথমবার বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে ঢাকা ৯ আসনে মনোনয়ন পেয়েছি। এই যে প্রথমবার প্রার্থী হয়েছেন, আর প্রথমবারই হচ্ছে জনগণের মুখোমুখি হচ্ছেন, বা এই যে গণসংযোগ করছেন, এর আগে তো আসলে এই ধরনের প্রতিশ্রুতি বা প্রার্থী হয়ে জনগণের মুখোমুখি কখনো হওয়া হয়নি। তো সেদিক থেকে জনগণের কাছ থেকে সাড়া কেমন পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, আমি এই এলাকাতে বড় হয়েছি, দীর্ঘ 40 বছরের আমার রাজনীতির জীবন এখানে। এই এলাকা জামাতের আমিরের দায়িত্ব পালন করেছি। খিলগাঁও থানা যেদিন হয়েছে সেই দিন থেকে শুরু করে 12 বছর। এর পরবর্তীতে আমি জামাতের এই ঢাকা পূর্ব অঞ্চলের অঞ্চল পরিচালক ছিলাম, যেটি কাশপুর ব্রিজ থেকে শুরু করে বিমানবন্দর পর্যন্ত এটার এরিয়া ছিল। সেই হিসাবেও লোকদের সাথে আমার যাতায়াত ছিল। আর আমি 2015 সালে এই 1 নাম্বার ওয়ার্ড থেকে আমি কাউন্সিলর পদপ্রার্থী ছিলাম। কাঁটা চামচ মার্কে আমি নির্বাচন করেছি। সুতরাং নির্বাচনটা আমার কাছে নতুন নয়, এমপি প্রার্থী হিসাবে নতুন। পরিসরটা বড় হয়েছে, পরিসর বড় হয়েছে, কিন্তু আমি লোকদের কাছে গিয়েছি, লোকদের সেবা করি, লোকদের সাথে মিশি অনেক আগ থেকে। এছাড়াও আমি 2001 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সাহেবের ঢাকা 6 নির্বাচনের প্রধান নির্বাচনী পরিচালক ছিলাম। সেই নির্বাচনটি আমি 20 দলের পক্ষ থেকে পরিচালনা করেছি। 2008 সালে যখন আমি প্রার্থিতা পাইনি, এখান থেকে যিনি প্রার্থিতা পেয়েছেন মহিলা দলের তৎকালীন সেক্রেটারি শিরিন আক্তার, আমি উনারও নির্বাচনী প্রধান পরিচালক ছিলাম। সুতরাং এই এলাকায় নির্বাচনটা পরিচালনা করা, ভোট চাওয়া, ভোটারদের কাছে যাওয়া, ভোটারদের মুখোমুখি হওয়া আমার জন্য অনেক পুরাতন। আমি এটা করে আসছি যুগ যুগ ধরে। আপনার সাথে এখন কথা বলার আগে আমরা এই এলাকার জনগণের সাথে কথা বলেছিলাম, তাদের চাওয়া বা প্রত্যাশা নিয়ে আমরা কথা বলেছি, সমস্যা নিয়ে কথা বলেছি। এই এলাকার প্রধান যে সমস্যাগুলো আছে এলাকার জনগণ তুলে ধরেছে, যে জলাবদ্ধতা, ছিনতাই, চাঁদাবাজি, এলাকা অপরিষ্কার, এছাড়াও আরও অনেক ধরনের সমস্যায় জর্জরিত এই এলাকা। এই সমস্যাগুলো নিরসনে আপনি যদি এমপি হতে পারেন, তাহলে নিরসনে কি ধরনের ভূমিকা রাখতে পারবেন বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। এলাকায় মৌলিক সমস্যার মধ্যে অন্যতম আপনি যেটি বলেছেন, জলাবদ্ধতা, মাদক, রাস্তাঘাট চলাচল।
আমি এমপি হলে কি করব সেটা একটু পরে বলি। দীর্ঘদিন থেকে এলাকার সমস্যার সমাধানে আমি ভূমিকা রাখছি। ইতিমধ্যে অত্র এলাকার 15টি রাস্তা আমি সিটি কর্পোরেশনের মাধ্যমে অনুমোদন করিয়েছি, যেগুলোর কার্যক্রম চলছে। এরপরে জলবদ্ধতার ব্যাপারে সবচাইতে বড় জলবদ্ধতা হচ্ছে হাওয়াই গলি। সেখানে যে কালভার্টটি আছে, সে ড্রেনেজটা আছে, সেটি একেবারে বন্ধ হয়ে গিয়েছিল। আমি আজ থেকে 1 মাস আগে আমার কর্মী বাহিনী নিয়ে এবং সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী প্রকৌশলীকে ডেকে সেই জলবদ্ধতা নিষ্কাশনে আমি ভূমিকা রেখেছি, কাজ করেছি, ওই ড্রেনেজ পরিষ্কার করে দিয়েছি। মাদকের ব্যাপারে আমি অনেক দিন থেকে প্রশাসনের সাথে দফায় দফায় বৈঠক করছি এবং এইখানে 3টি থানা, মুগদা, সবুজবাগ, খিলগাঁও, 3 থানার ওসিকে আমার ডিক্লারেশন দেওয়া আছে এবং আমি তাদের সাথে মিটিংয়ে প্রতিশ্রুতি দিয়েছি যে 3 থানায় 3টি উঠান বৈঠক হবে, যেটি মাদকের বিরুদ্ধে, মাদকের সমস্যা, এটি সামাজিকভাবে সবচেয়ে ঘৃণিত কাজ, এটা বোঝানোর জন্য উঠান বৈঠকগুলো আমি জনগণকে সরবরাহ দেব। তারা প্রশাসনিকভাবে আয়োজন করবে এবং সে মাদক ব্যবসার সাথে যারা জড়িত তাদেরকে এই পথ থেকে ফিরে এনে যাতে নতুন করে কর্মসংস্থান করা যায়, সেজন্য প্রত্যেকটি থানায় 3 জনকে আমি ক্ষুদ্র ব্যবসায়ের জন্য 10-এ 30,000 করে 90,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি ওসিদেরকে। সেই ওসিরা তাদের কাছ থেকে প্রথমে মুচলেখা নেবে যে তারা আর এই কাজে যাবে না। এরপরে এই টাকাটা দিয়ে তাদেরকে ক্ষুদ্র ব্যবসা, কাউকে ফলের ব্যবসা, কাউকে সবজির ব্যবসা, যদি নারী হয় তাকে সমস্ত ইমিটেশনের জিনিসপত্র, কানের দুল, নাকের দুল, এই সমস্ত ব্যবসায় তাদেরকে নিয়োগ করে ওই খারাপ পথ থেকে ফেরত আনার জন্য আমি ইতিমধ্যেই কর্মসূচি ঘোষণা করেছি এবং সেটি অব্যাহত আছে। এই গ্যাস সরবরাহর সমাধানের জন্য ইতিমধ্যে আমি এই ঢাকা 9 আসনের একটি নাগরিক কমিটি আছে, সেই নাগরিক কমিটি আমি সভাপতি এবং খিলগাঁও, সবুজবাগ, মুগদা উন্নয়ন পরিষদের আমি সভাপতি। নাগরিক কমিটির পক্ষ থেকে আমরা মানববন্ধন করেছি, গণস্বাক্ষর কালেকশন করেছি, গ্যাস কর্তৃপক্ষের সাথে দফায় দফায় আমরা স্মারকলিপি দিয়েছি, মিটিং করেছি। কিছুটা কিঞ্চিত সমাধান হয়েছে, কিন্তু এখনও উল্লেখযোগ্য কিছু হয়নি। সিলিন্ডার গ্যাস যেটি আমরা ব্যবহার করছি, ওই গ্যাস না পেয়ে তারাও সিন্ডিকেট করে 1300 টাকার গ্যাসটিকে গত কয়েকদিন থেকে 2000 টাকার বেশি সপ্তাহখানে বিক্রি হচ্ছে। 2500 টাকায় উন্নীত করেছে এবং কোনো দোকান খুঁজে পাওয়া যাচ্ছে না। এটার প্রতিকারের জন্য, এই সিন্ডিকেট বন্ধ করার জন্য আমরা প্রত্যেকটি এলপিজি গ্যাস কোম্পানিতে আমরা প্রতিবাদ লিপি পাঠিয়েছি আমাদের নাগরিক কমিটির পক্ষ থেকে ইতিমধ্যে। আরেকটা বড় সমস্যার বিষয়টা আপনাকে আমি বলেছিলাম যে ছিনতাইয়ের অভিযোগ কিন্তু এখানকার অনেক লোকে করেছে, যে তার স্থানীয় অনেক লোকজন যারা দেখা যাচ্ছে যে ঠিকমতো নিরাপত্তার অভাবে ভালো মতো চলাফেরা করতে পারে না, তারা একটা আতঙ্ক নিয়ে চলে, ছিনতাই আতঙ্ক। এই বিষয়টাকে আসলে কিভাবে প্রতিরোধ করবেন আপনি যদি সংসদ সদস্য হতে পারেন? ছিনতাইয়ের বিষয়টা, এটির সাথে কিছুটা মাদকের সম্পৃক্ততা আছে। মাদক সেবীরাই এই ছিনতাইয়ের কাজটা করে। আমরা প্রথমে যেখান থেকে উৎপত্তি সেখানে চিকিৎসা করতে চাই। এরপরে ছিনতাইয়ের ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে আমরা প্রশাসনের সাথে আলোচনা করেছি ইতিমধ্যে। আমাদের এখানে 3টি থানায় পর্যাপ্ত প্রশাসনের লোক আছে। একটি থানায় 40 থেকে 42 জন শুধু এসআই আছে। তো ওদেরকে আমরা বলেছি তাদেরকে ডিউটি দেওয়ার জন্য মহল্লা ভাগ করে, এবং আমরা চেষ্টা করছি টোটাল এলাকা থেকে সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসতে। তাহলে আমরা আশা করি যে ছিনতাই, রাহাজানি এটি অনেক ক্ষেত্রে কমে আসবে ইনশাআল্লাহ। জামাত ইসলামের সম্পর্কে ধারণা এক একজনের এক এক রকমের, এক একজনের সাথে কথা বললে এক এক ধরনের ধারণা পাওয়া যায়। আপনি যেহেতু এই এলাকাতেই আছেন অনেক দিন যাবত, তো আপনার কাছে কি মনে হচ্ছে যে আসলে সাধারণ ভোটারদের দৃষ্টিকোণ থেকে জামাত ইসলামকে এখন কিভাবে দেখছে তারা? বাংলাদেশের আপামর জনগণ, বিশেষ করে আমার ঢাকা 9 আসনের সর্বস্তরের জনতা জামাতের প্রতি তাদের একটি দুর্বলতা আছে, একটি সহানুভূতি মনোভাব আছে। তার কারণ হচ্ছে
এই দেশে এত পট পরিবর্তনের পর জামাতের কোনো লোক কোনো ব্যক্তির সাথে কোনো জায়গা জমি নিয়ে দখলদারিত্ব করেছে এটার কোনো প্রমাণ নেই। জামাতের একজন আদনা কর্মী থেকে শুরু করে কোনো নেতা কোনো সাধারণ মানুষের কাছে কোনো ব্যবসায়ীর কাছে চাঁদা চেয়েছে এটার কোনো প্রমাণ নেই। এবং আমাদের এই পর্যন্ত কোনো লোক সন্ত্রাস করে বা সন্ত্রাস লালন করে এরকম কোনো লোক এই এলাকার লোক দেখেনি, পায়নি। যার কারণে এলাকার প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ আমাদের ব্যাপারে যথেষ্ট পজিটিভ ধারণা তাদের আছে। কেউ কেউ আমাদেরকে প্রকাশ্য বলছে যে এবার আমরা জামাতকে ক্ষমতায় পাঠাবো। যারা রাজনীতির সাথে জড়িত আছেন এমন অনেকেই আমাদের ফোনের মাধ্যমে একান্ত বলছেন যে এইবার ভোটটা জামাতকে দেব, আমরা চাই যে বাংলাদেশে একবার জামাত শাসন করুক। সেই হিসাবে আমি মনে করি যে এখানে একটি নীরব ভোটের বিপ্লব হবে জামাতের পক্ষে ইনশাআল্লাহ। অনেকেরই কথা, সাধারণ ভোটাররা অনেকেই অনেকভাবে বলে বিষয়টা, যে একটা কথা আছে, যে যায় লঙ্কায় সে হয় রাবণ। অর্থাৎ ক্ষমতা হাতে পাওয়ার জন্য অনেক ধরনের প্রতিশ্রুতি প্রার্থীরা দিয়ে থাকেন, কিন্তু ক্ষমতা পাওয়ার পরে ওনাদের পুরো ব্যাপারটাই চেঞ্জ হয়ে যায়। সাধারণ মানুষের, ম্যাক্সিমাম সাধারণ মানুষের এই একটা আক্ষেপের জায়গা বলতে পারেন, এটা অভিযোগ না, আক্ষেপের জায়গা, যে আমরা ভালোবেসে একজনকে ভোট দিচ্ছি, সে পরবর্তীতে চেঞ্জ হয়ে যাচ্ছে, আমরা আর তার দেখা পাচ্ছি না। এই যে জনগণের সাথে যে সংযোগটা থাকে, এই জায়গাটা আপনি কিভাবে নিশ্চিত করবেন, জনগণের জবাবদিহিতার জায়গা? ধন্যবাদ আপনাকে। ঢাকা ৯ আসন যেদিন থেকে শুরু হয়েছে, এখানে যিনি এমপি নির্বাচিত হয়েছেন তাদের কেউ এই এলাকায় বসবাস করে না। এটি সারা দেশ থেকে এখানে সবচাইতে বেশি আমার দেশের এলাকার জনগণের আতঙ্ক যে নির্বাচিত হলে তো আর কাউকে পাই না। তো আমার সে প্রতিশ্রুতি হচ্ছে, আমি নির্বাচিত হলেও আপনারা আমাকে পাবেন, নির্বাচিত না হলেও আমাকে পাবেন। আমি এখানে ছিলাম, আছি, থাকব। আপনাদের সাথে আমি আছি, আপনাদের সাথে আমি থাকব। আমার এখানেই বাড়ি, আমি অন্য কোথাও বসবাসের জন্য যাইনি। হয়তো জেল খেটেছি, জেলে ছিলাম, কিন্তু জেল থেকে আবার আমার বাড়িতে এসেছি, আপনাদের কাছে এসেছি। এই এলাকার লোকদেরকে এতটুকু আমি আশ্বস্ত করতে পেরেছি যে আমি একমাত্র প্রার্থী যিনি এলাকায় বসবাস করি। প্রতিনিয়ত রাস্তাঘাটে, হাটে, বাজারে, চায়ের স্টলে, শিক্ষা প্রতিষ্ঠানে তাদের সাথে আমার দেখা হয়, কথা হয়, তাদের সাথে মত বিনিময় হয়। এবং আমি যে পদক্ষেপগুলো নিয়েছি এলাকার উন্নয়নের জন্য, সেগুলো আমি নির্বাচিত হলেও করব, নির্বাচিত না হলেও আমি আমার ব্যক্তির জায়গা থেকে জনগণকে সাথে নিয়ে আমি এই কার্যক্রমগুলো অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আর আমরা জামাত ইসলামী দলগতভাবে আমরা প্রতিশ্রুতিতে বিশ্বাসী নয়, আমরা কাজে বিশ্বাসী। এজন্য আমাদের প্রতিশ্রুতি কম, আমরা কাজ করে দেখাতে চাই। আপনি এই যে কাজগুলো করে দেখাবেন বলছেন, এই কাজগুলো এমপি হওয়ার পরে যদি না করেন, সেই ক্ষেত্রে হচ্ছে জনগণের জবাবদিহিতা, যাতে জনগণ জবাবদিহিতা আপনাকে যাতে করতে পারে, জবাবদিহিতার আওতায় যাতে আপনি থাকেন, সেই জায়গাটা কিভাবে নিশ্চিত করছেন? ধন্যবাদ আপনাকে। আমি শুরুতেই বলেছি, আমি এখনো জনগণের মধ্যে আছি। আমি নির্বাচিত হলে আমার এলাকা ছেড়ে, আমার বাড়িঘর ছেড়ে আমি গুলশান বনানীতে বসবাস করব না, এমপি হোস্টেলে আমি থাকব না। আমি আমার এলাকার লোকদের সাথে থাকব, তারা সব সময় আমাকে কাছে পাবে, যেই কোনো প্রশ্ন আমাকে করতে পারবে। আমি যে উঠান বৈঠকগুলো করছি সেখানে আমার প্রথম এবং প্রধান কর্মসূচি হচ্ছে, আপনারা আমাকে কিভাবে পেতে চান, আপনারা আমাকে কিভাবে দেখতে চান। আমি জনতার মাঠে চলে যাই, সেখান থেকে তাদের অভিব্যক্তিটা আমি শুনি এবং সে ব্যাপারে আমি পরবর্তীতে কথা বলি। তো সামনেও আমি নির্বাচিত হলে আমি এলাকার লোককে আশ্বস্ত করতে পেরেছি, আমার যতটুকু বিশ্বাস যে আমি এলাকায় থাকব, এলাকা ছেড়ে যাব না। তাদেরকে যেটুকু কথা বলছি সেটা আমি কাজ করার জন্য আমার পক্ষ থেকে 100% চেষ্টা করব। এটা কমপক্ষে এলাকার লোকদের আস্থা এবং বিশ্বাস আমার প্রতি আছে। অনেকেই যারা বিশেষ করে তরুণ এবং হচ্ছে আধুনিক ছেলে মেয়ে, তাদের ধারণা যে হচ্ছে, বা তাদের কথা যে না, জামায়াত ইসলামকে ভোট দিলে তো আসলে আমরা আমাদের স্বাধীন মতো চলতে পারবো না।
এই জায়গাটাকে বা তাদের এই যে প্রশ্ন বলেন বা তাদের একটা ভয় বলেন, এই জায়গাটাকে কিভাবে আপনি পরিষ্কার করতে চান? আমি ব্যক্তিগতভাবে আমার পরিচিতিতে এবং উন্নয়ন ভাবনাতে এটি উল্লেখ করেছি যে আমরা বাংলাদেশে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, যেই কল্যাণ রাষ্ট্রে সকল শ্রেণী পেশার মানুষ মানবিক মর্যাদা নিয়ে জীবনযাপন করতে পারবে। বিশেষ করে নারীদের ক্ষেত্রে আমাদের বক্তব্য হচ্ছে নারীদের কর্মক্ষেত্র তৈরি করা। নারী সমাজ আমরা যদি রাষ্ট্র গঠনের সুযোগ পাই, আমরা যদি সরকার গঠন করতে পারি, নারী সমাজ স্বাচ্ছন্দ্যে পথ চলতে পারবে, কোনো দর্শকের ভয়ে তাকে আর তটস্থ থাকতে হবে না। ইয়াং জেনারেশন যারা আছে, এবার নতুন ভোটার হয়েছেন, আমরা তাদেরকে এভাবে আশ্বস্ত করেছি যে আমাদের একজন কর্মীর জীবন থাকতে কাউকে আমরা কেন্দ্র দখল করতে দেব না। তোমরা নিশ্চিন্তে ভোট কেন্দ্রে যেতে পারবে এবং ভোট দিতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা, ধরে নিলাম যে আপনাকে এই আসনে, ঢাকা ৯ আসনের জনগণ ভোট দিয়ে নির্বাচিত করলো, আপনি পার্লামেন্টে গেলেন। প্রথম ৬ মাসের মধ্যে আপনার এলাকার জন্য কি কি কাজগুলো, উল্লেখযোগ্য কি কাজ করতে চান, যেটা একেবারে প্রথমেই দরকার বলে মনে করছেন? আমি যদি জাতীয় সংসদ নির্বাচনে আমার এলাকার জনগণ যদি আমাকে নির্বাচিত করে, আমার প্রথম যে কাজ হবে সেটি হচ্ছে, আমার এই ৯ আসনের সবচাইতে বড় সমস্যা হচ্ছে গ্যাস সরবরাহ। এই গ্যাস সরবরাহটা নিশ্চিত করার কল্পে আমার প্রথম পদক্ষেপ থাকবে। দ্বিতীয় হচ্ছে এলাকার জলবদ্ধতা এবং বসবাস উপযোগী রাস্তাঘাট, এই ব্যাপারে আমি ভূমিকা রাখব। আর আমাদের এই এলাকাটা শিক্ষা জোন, বড় বড় খ্যাতি সম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান এখানে অবশ্যই আছে। এই সমস্ত শিক্ষার মান উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা, এ বিষয়ে আমি সেমিনার সিম্পোজিয়ামের মাধ্যমে দেশের মানুষের দৃষ্টি আকৃষ্ট করব। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সেভাবে পাঠদান করতে আমি বাধ্য করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং এভাবে যদি এলাকা থেকে সর্বশ্রেণীর মানুষের সন্তানেরা যদি সুশিক্ষায়, নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে উঠতে পারে, তাহলে আমাদের যে সমস্যা, মাদক, চিন্তায়, রাহাজানি, অনেকাংশে এটা বন্ধ হয়ে যাবে বলে আমার বিশ্বাস। আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। সর্বশেষ আপনার ঢাকা ৯ আসনের সাধারণ জনগণ বা সাধারণ ভোটারদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে। সম্মানিত ঢাকা ৯-এর সর্বস্তরের জনগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি কবির আহমদ বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে মনোনীত দাঁড়িপাল্লায় পদপ্রার্থী। আপনাদের প্রতি আমার আহ্বান, আমার আকুল আবেদন, বাংলাদেশে একটি পরিবর্তন করার জন্য, আমাদের এই দেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য যে দেশের যে উচ্ছ্বাস, দেশের মানুষের যে অভিপ্রায়, পরিবর্তন চাই, পরিবর্তন চাই, পরিবর্তন চাই। কি সেই পরিবর্তন? পরিবর্তন হচ্ছে আগামী নির্বাচনে কোনো সন্ত্রাসীকে, কোনো চাঁদাবাজকে, কোনো দুর্নীতিবাজকে ভোট দিয়ে আর নির্বাচিত করা হবে না। আপনারা কোনো মার্কা দেখে নয়, ব্যক্তি দেখে ভোট প্রয়োগ করবেন। এটি আপনাদের প্রতি আমার আহ্বান। যাকে আপনারা কাছে পাবেন, যার সাথে আপনারা মন খুলে কথা বলতে পারবেন, যাকে আপনাদের সমস্যা সমাধানে অগ্রগামী পাবেন, এরকম প্রার্থীকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করবেন বলে আমার বিশ্বাস। আপনাদের প্রতি আমার আবেদন, আপনারা যদি মনে করেন যে আপনাদের ভাই কবির আহমদকে আপনারা কাছে পাবেন, আপনাদের সাথে পাবেন, আপনাদের সমস্যা সমাধানে তিনি ভূমিকা রাখতে পারবেন বলে আপনাদের আস্থা বিশ্বাস থাকে, তাহলে আপনাদের প্রতি আবেদন হবে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন। আমি আপনাদের সমস্যাগুলো সমাধান কল্পে আমার ব্যক্তির পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
কে কথা রাখবে কে কথা রাখবে না, কে প্রতিশ্রুতি দিয়েই হারিয়ে যাবে, সেটা আপনারাই বেছে নেবেন যে কাকে দিয়ে আপনারা কাজ হবে, কারণ আপনার ভোট সিদ্ধান্ত আপনার। বিদায় নিচ্ছি, আমি আরিফুল ইসলাম আরিফ। দেখা হবে আবার ভোটের মাঠে জনতার কথায়। সাথেই থাকুন চ্যানেল এসের। আমরা তুলে ধরব আপনার না বলা মনের কথাগুলো অন্য কোনো আসনের সংসদ সদস্য প্রার্থীর কাছে।